সৌদিতে একটি মুসলিম ছেলে ট্যাক্সি ড্রাইভার ছিল। যখনই আমাকে কোথাও যেতে হতো আমি সেই ছেলেটিকেই ফোন করতাম। এক রাতে আমি বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজে পেলাম না, তাই আমি ওই মুসলিম ছেলেটিকে ডাকলাম এবং সে তখনই চলে আসলো। পথে ভীষণ বৃষ্টি শুরু হলো আর আমি তাই মুসলিম ছেলেটিকে বাড়িতে ডাকলাম। আর আমি ঘরের দরজা বন্ধ করতেই সে আমার সাথে এমন কাজ করলো যে যা শুনে আপনি ক্ষেপে যাবেন। কারণ যদি একজন অচেনা পুরুষ এবং একজন অচেনা নারী একা থাকে, তবে তাদের মধ্যে তৃতীয়জন বলতে থাকে শুধুমাত্র শয়তান। এবং এটা একেবারেই সত্য। একজন অচেনা পুরুষের সাথে আমার জীবনে যখন এমন মুহূর্ত এলো, তখন সব কিছু শেষ হয়ে গেল। আমার দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেল এবং তারপরে আমার পুরো জীবনও বদলে গেল। এত বৃষ্টি হচ্ছিল যে সামনের রাস্তাটাও দেখা যাচ্ছিল না। আমি ট্যাক্সি ড্রাইভারকে বললাম যেভাবেই হোক আমাকে বাড়ি পৌঁছে দিতে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমার বাড়ি অনেক দূরে ছিল এবং খারাপ আবহাওয়ার জন্য আমি খুব চিন্তিত ছিলাম। ট্যাক্সি ড্রাইভার সম্ভবত খুব ভালো মানুষ ছিল। বলল, চিন্তা করবেন না ম্যাডাম, আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। সে সামনের আয়না দিয়ে আমার দিকে তাকালো এবং আমাদের চোখ মিলিত হওয়ার সাথে সাথে সে তার চোখ অন্যদিকে সরিয়ে নিয়েছিল। মনে মনে প্রার্থনা করছিলাম রাতের এই সময়ে যেন ভালোভাবে আমি বাড়ি পৌঁছাতে পারি। আমি আমার অফিসের বাইরে গত 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো ট্যাক্সি ড্রাইভার আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাস্তায় যেতে প্রস্তুত ছিলই না। কারণ প্রবল বৃষ্টি হচ্ছিল এবং আবহাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না। অনেক রাত হয়ে যাওয়ার পর আমি পুরোপুরি চিন্তিত ছিলাম। বাধ্য হয়ে আমি আমার মোবাইল থেকে ট্যাক্সি ড্রাইভারের নম্বর ডায়াল করলাম, যে একজন মুসলিম ছেলে ছিল। যখনই আমাকে কোথাও যেতে হতো আমি তাকে ফোন করে আমার বাড়িতে ডেকে নিতাম এবং আমি যেখানে যেতে চাইতাম সেখানে সে আমায় অনেকটাই সস্তায় পৌঁছে দিত। এবার বাড়ি যাওয়ার জন্য আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তখন অসুবিধায় পড়ে আমি তাকে ফোন করলাম। আমি ভাবতে পারিনি যে সেই আবহাওয়ার মধ্যেও আমার একটা ফোনে সে চলে আসবে। সে বলল, আপনি 15 মিনিট অপেক্ষা করুন, আমি আমার বাড়িতে আছি, আপনার কাছে যাওয়ার জন্যই বেরোচ্ছি। আমি সত্যি অবাক হয়েছিলাম যে ব্যক্তি এমন খারাপ আবহাওয়ায় বাড়িতে শান্তিতে আছে, সে কেন আমার জন্য নিজের শান্তি ছেড়ে আসছে। এমন ঠান্ডা বৃষ্টিতেও দাঁড়ানো আমার জন্য কষ্টকর হয়ে উঠেছিল, কিন্তু বাধ্য ছিলাম। আমাকে 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। প্রায় 20 মিনিট পর সে এসেছিল। তাকে দেখে আমার প্রাণে প্রাণ এলো। ট্যাক্সিতে বসার সাথে সাথেই আমি তাকে ধন্যবাদ জানালাম যে সে আমার একটি ফোনেই চলে এসেছিল। সে বলতে লাগলো আমাকে সাহায্য করতে পেরে সে খুব খুশি হবে। চোখ বন্ধ করে আমি কিছুক্ষণ ট্যাক্সিতে বসে রইলাম। তারপর যখন চোখ খুললাম আমি তার দিকে তাকিয়েই রইলাম। প্রবল বৃষ্টিতে অনেক কষ্টে ট্যাক্সি চালাচ্ছিল সে। জানি না কেন সে আমার একটা ফোন করাতেই চলে এসেছিল, অথচ আমাদের মধ্যে ভাড়ার কোনো কথাও হয়নি তখনও পর্যন্ত। এই প্রশ্নটা আমার মনে আটকে রইল। আমি এই প্রশ্নের উত্তরের সন্ধানে তার মুখের দিকে তাকিয়েই রইলাম। এর আগেও বহুবার এই ট্যাক্সি ড্রাইভারকে আমি বাড়ি ডেকেছি। ঘোরা বেড়ানোর খুব শখ ছিল আমার। যখনই কোথাও যেতে হতো এই ড্রাইভারকে আমি ফোন করে দিতাম। সে একজন চমৎকার মানুষ ছিল। আমার বলা ঠিকানায় সে আমাকে নিশ্চিন্তে নিয়ে যেত। ওর এই অভ্যেসটা আমার ভালো লেগেছিল, তাই ওকে ডাকাটাই আমি ঠিক ভেবেছিলাম। কিন্তু আজ যে অবস্থায় সে আমার কাছে এসেছিল তা আমার জন্য আশ্চর্যের বিষয়। 35 মিনিটের মধ্যে 15 মিনিট ভ্রমণ করার পর সে অবশেষে আমাকে আমার অ্যাপার্টমেন্টে নিয়ে গেল। বৃষ্টি খুব বেশি হচ্ছিল আর তাই কিছুই দেখা যাচ্ছিল না, বরং ঝড়ো হাওয়ার গাছাগাছালি ভীষণভাবে দুলছিল। সে আমাকে ছেড়ে ফিরে যেতে চাইলো, কিন্তু আমি তাকে থামালাম। সে গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিল। চমকে গিয়ে আমার দিকে সে তাকালো, কারণ আমি আগেই তার ভাড়া মিটিয়ে দিয়েছিলাম। আমি মুচকি হেসে বললাম যে এত বৃষ্টি হচ্ছে এবং হয়তো তোমার গাড়িও স্টার্ট হচ্ছে না, তাই আজ রাতে তুমি আমার বাড়িতেই থাকো। সে আমার দিকে মাথা থেকে পা পর্যন্ত খুব অদ্ভুত চোখে দেখলো এবং হঠাৎ এমন প্রশ্ন করলো যা আমি মোটেও আশা করিনি। সে জিজ্ঞেস করলো, আপনার বাড়িতে আর কে থাকে? আমি তার প্রশ্নে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। আমি আমার বাড়িতে একা থাকতাম। এটি ছিল 1 কামরার ছোট ভাড়া ঘর। আমি তাকে বললাম, তুমি নিশ্চিন্তে এসো, তোমার কোনো সমস্যা হবে না। আমার দিকে তাকিয়ে সে কি ভাবতে লাগলো জানি না। সে তার গাড়ি বন্ধ করে নিচে নেমে আমার পিছু নিল।
আমার ঘর ছিল 14 তলায়। দুজনে লিফটে উঠে সোজা ঘরে চলে এলাম। ঘরে এসে আমি তাকে বসার জন্য একটি চেয়ারও দিলাম এবং দরজা বন্ধ করে হিটারটি চালু করলাম। ঘরটা ছোট, তাই খুব তাড়াতাড়ি গরম হয়ে গেল। বৃষ্টিতে আমার জামা কাপড় সম্পূর্ণ ভিজে যায় এবং আমি ঠান্ডা অনুভব করছিলাম। সেই মুসলিম ছেলেটি মাথা নিচু করে বসেছিল, যেন গভীর চিন্তায় মগ্ন। তারপর হঠাৎ আমাদের দুজনের মধ্যে এমন কিছু ঘটল যা আপনি শুনে কেঁপে উঠবেন। সে আমার সাথে 2 ঘন্টা ঘরে ছিল এবং তারপরে আমার গায়ে চাদর দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু এই 2 ঘন্টা আমার পুরো জীবন বদলে দিয়েছিল। আমি বিছানায় শুয়ে কাঁদছিলাম, কারণ যা হয়েছে তা সম্পূর্ণ ভুল। আর সেই কারণেই আমি ভেঙে পড়েছিলাম। আমার জামা কাপড় খাটের নিচেই পড়েছিল। আমি একটি চাদরে আবৃত ছিলাম এবং নিজের সব কিছু হারিয়ে ফেলেছিলাম। এভাবেই কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, কিন্তু বৃষ্টি একইভাবেই হচ্ছিল। জানালার দিকে তাকিয়ে আমার অতীতের কথা মনে পড়তে লাগলো, যেটা খুব কঠিন ছিল। পেছনের সেই রাত সব তছনছ করে দিয়েছিল আমার নাম রিনা এবং আমি আগ্রার বাসিন্দা ছিলাম। আমি খুব সুন্দর আর আমি আমার সৌন্দর্যে খুব গর্বিতও ছিলাম। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। অর্থের অভাব ছিল না এবং এটিও আমাকে গর্বিত করত। আমার বয়স তখন 14 বছর এবং আমি 9ম শ্রেণীতে পড়ি। তখন আমি আমার ক্লাসের এক মুসলমান ছেলের প্রেমে পড়ে যাই। সে খুব ভালো ছেলে ছিল, সেরা বক্তা, সবাইকে সাহায্য করতো। সে ক্লাসের জন্য অন্য মেয়েদের মতো সেও আমার সাথে খুব ভালো ব্যবহার করত আর কখনো হিন্দু মুসলমানের ভেদাভেদ করতো না। আস্তে আস্তে আমি তার প্রেমে পড়তে লাগলাম। তারপর একদিন তার কাছে আমার ভালোবাসার প্রকাশ করলাম। আমার কথা শুনে তার মুখে একটু হাসি ফুটে উঠল আর শুরু হলো আমাদের প্রেমের সম্পর্ক। এইভাবেই দিনগুলো মাসে পরিণত হতে থাকলো আর আমরা ভালোবাসার নামে একে অপরের ইচ্ছা পূরণ করতে লাগলাম। 14 বছর বয়সে আমি ফারহানের কাছে সব কিছু হারিয়েছিলাম এবং ফারহান আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমার জন্য দুনিয়ার সাথেও লড়াই করবে, কিন্তু আমাকে কখনো একা ছেড়ে যাবে না। ওর ভালোবাসার ওই হাত ধরে আমি 3 বছর ঘুরেছি, স্কুল থেকে কলেজে পৌঁছেছি। চলতে থাকে এভাবেই গোপন প্রেম, কখনো হোটেলে কখনো পার্কে। এইভাবেই আমরা একে অপরের সাথে দেখা করতে লাগলাম। আমি যখন 17 বছরের কাছাকাছি পৌঁছেছি তখন আমার সম্বন্ধ আসতে শুরু করে। আমার বাবা ঠিক করলেন যে তিনি আমাকে তার বোনের ছেলের সাথে বিয়ে দেবেন। এই খবরটা আমার কাছে এক সর্বনাশের মতো ছিল, কারণ আমার জীবনে ফারহান ছাড়া আর কোনো পুরুষের জায়গা ছিল না। পরের দিনে আমি ফারহানকে কলেজের বাইরে ডেকে একটা হোটেলে নিয়ে যাই। যথারীতি ফারহান ঘর বুক করে রেখেছিল। তার টাকার কোনো অভাব ছিল না। সে একজন ধনী পিতার সন্তান ছিল। আমি তাকে বলেছিলাম যে বাবার চান যে আমি সুরেশকে বিয়ে করি এবং এখনই সময় এসছে সে আমাদের ভালোবাসার জন্য কিছু পদক্ষেপ নিক এবং তার পরিবারের সদস্যদের আমার বাড়িতে পাঠাক। যথারীতি ফারহান আমাকে জড়িয়ে ধরে এবং আমার কথা উপেক্ষা করে তার তৃষ্ণা মেটাতে শুরু করে। ফারহানের এই আচরণ আমাকে অবাক করে। আমি সুরেশের সম্পর্ক নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু এতে ফারহানকে আমি একটু প্রভাবিত হতে দেখিনি। আমি রাগ করে ফারহানকে আমার থেকে দূরে ঠেলে দিয়ে বললাম সে যেন আমার বাড়িতে সম্বন্ধ পাঠায়। এইভাবে লুকিয়ে হোটেলে আর কতদিন দেখা করতে থাকবো? ফারহানের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল আর সে বলতে লাগলো, বিয়ের কি দরকার? এত বছর আমরা একসাথে আছি, তাহলে মাঝে বিয়ে এলো কোথা থেকে? ফারহানের কথা শুনে আমি চমকে উঠলাম। তার চোখে আমাদের সম্পর্ক ছিল শুধু হোটেল পর্যন্ত আর আমাকে তার বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। সে খুব আরাম করে বলেছিল, তুমি বিয়ের পরও এভাবেই আমার সাথে দেখা করতে আসতে থেকো, আমরা এভাবেই আমাদের ভালোবাসা উপভোগ করতে থাকবো। আমি ফারহানের মুখে জোরে একটা চড় মারলাম। আমি তার কাছ থেকে এটা আশা করিনি। আমি তার জন্য সব কিছু ত্যাগ করেছি, কারণ আমি তাকে বিয়ে করার আশা করেছিলাম, কিন্তু সে খুব বাজে লোক বের হলো। আমি তাকে থাপ্পড় মারার সাথে সাথে সে রেগে গিয়ে আমাকে 2 হাতে ধরে ঝাঁকিয়ে বলল যে তার কাছে আমার অনেক ভিডিও আছে আর আমি তার কথা না শুনলে সে আমার বাঁচা দায় করে দেবে। সে পকেট থেকে মোবাইল বের করে আমাকে ভিডিওগুলো দেখাতে লাগলো।
নিজের ইচ্ছায় আমি যেন তার হাতের খেলনা হয়ে উঠেছিলাম। আমি ভাবতে পারিনি যে সে দেখা করার সময় প্রতিবার আমায় নিয়ে ভিডিও করছে, যার মাধ্যমে সে সারা জীবন আমার সঙ্গে এইভাবেই কাটাতে চাইবে। আমি কিছু বুঝতে না পেরে হোটেল থেকে দৌড়ে বেরিয়ে এলাম। কোনো রকমের কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছালাম। আমার হুঁশ ছিল না। আমার অবস্থা দেখে আমার পরিবারের সদস্যরা ভয় পেয়ে যায়, কিন্তু তাদের বলার মতো কিছু ছিল না আমার। 2 দিন আমি আমার ঘরে নিজেকে বন্ধ রেখেছিলাম, কিন্তু ওই 2 দিনে ফারহান ফোন করে আমার বাঁচা দায় করে দিল। বারবার সে আমায় দেখা করতে বলছিল। আমি ভালো করেই জানতাম কেন সে আমাকে তার সাথে দেখা করতে ডাকছিল। এখন আমি শুধু তার জন্য হয়ে উঠেছিলাম যেন একটা পানীয়, যার মাধ্যমে সে তার তৃষ্ণা নিবারণ করতে চাইতো। আমি আমার বাবার পায়ের কাছে বসে বললাম, আমি আর ভারতে থাকতে চাই না, তার উচিত আমাকে অন্য কোথাও পাঠানো। বাবা জানতে চাইল আমার কি হয়েছে যে হঠাৎ আমি এমন হয়ে গেছি। আমি একটা কথাও বললাম না। তার খুব পীড়াপিড়িতে আমি তাকে একটি মিথ্যা গল্প বললাম যে আমি পথে একজনকে খুন হতে দেখেছি, আর খুনিরা আমার কাছে পৌঁছলে আমাকেও মেরে ফেলবে। এই জিনিসটি এখানে খুব সাধারণ ছিল, তাই আমার বাবা খুব ভয় পেয়ে যায় যে ওরা আমার কোনো ক্ষতি করতেও পারে, এবং তিনি রাতারাতি আমার সৌদি যাওয়ার ব্যবস্থা করেছিলেন। বাবার এক বন্ধু সৌদিতে থাকতো, আর বাবা আমাকে সৌদিতে তার কাছে পাঠাবে। আর আমি ফারহানের খপ্পর থেকে চিরতরে বেরিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ফারহানের দেওয়া ক্ষত এখনও আমার হৃদয়ে রয়ে গেছে, কারণ আমি তাকে সত্যিই ভালোবাসতাম এবং সে আমাকে পুরোপুরি ব্যবহার করেছিল। আমি চাকরির সন্ধানে সৌদিতে এসেছিলাম, তাই তাড়াতাড়ি চাকরি পেয়ে গেলাম। আমি একটি ঘর ভাড়া নিলাম এবং আমার নতুন জীবন শুরু করলাম, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ আমার হৃদয়ে বসতি স্থাপন করলো। ফারহানের মনোভাব আমাকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। সৌদিতে আমার খুব ভালো চাকরি ছিল এবং আমি ভালোভাবেই বসবাস করছিলাম। সৌদিতে আমার করার মতো কিছু ছিল না, তাই আমি ট্যাক্সিতে বসে সৌদি ঘুরে বেড়াতাম। একদিন ঠিক এমনি একটি ট্যাক্সি ড্রাইভারের সাথে দেখা হলো যে মুসলিম ছেলে ছিল। আমি যখন প্রথমবার তার ক্যাবে বসেছিলাম, সে আমার দিকে একবারও তাকায়নি। আমি খুব সুন্দর ছিলাম। সৌদিতে আসার পর অনেক আধুনিক হয়ে গিয়েছিলাম। যার চোখ আমার দিকে পড়তো সে একবার ঘুরে আমার দিকে অবশ্যই তাকাতো, কিন্তু এই ট্যাক্সি ড্রাইভারই প্রথম ব্যক্তি যে আমার দিকে ফিরেও তাকায়নি, বরং সে রাস্তার দিকেই চোখ রাখলো। আমার সব কথার জবাবে তিনি হ্যাঁ বলতেন এবং আমার কাছ থেকে ভাড়াও নিলেন খুবই কম। আমার তাকে খুব সদয় মনে হয়, তাই আমি তার ফোন নম্বর চেয়েছিলাম, যাতে যখনই আমাকে কোথাও যেতে হয় আমি সহজেই তাকে কল করতে পারি। সে আমাকে বিনা দ্বিধায় তার নাম্বার দিল। সেদিনের পর থেকে যখনই কোথাও যেতে হতো আমি তাকে ফোন করতাম এবং সে সোজা আমার রুমে চলে আসতো। আমি তার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে খুবই কম কথা বলেছে। তার নাম সিরাজ এবং সে সৌদিতে ট্যাক্সি ড্রাইভার হিসাবে কাজ করেছিলেন 4 বছর ধরে। তিনিও আমার মতো এখানে একা থাকতেন এবং তার পরিবারের সকল সদস্য ভারতে ছিলেন। আমার থেকে তার দৃষ্টি সরিয়ে রাখা এবং এভাবে চুপ থাকা আমার কাছে বিস্ময়ের বিষয়, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে তিনি একজন ধার্মিক মানুষ। তাই অফিসের বাইরে যেদিন বৃষ্টিতে আমি আটকে গেলাম, বিনা দ্বিধায় তাকে ফোন করলাম। আমি নিজেও জানতাম না যে এরপর ঠিক কী ঘটতে যাচ্ছে। বৃষ্টির কারণে ওকে আমার রুমে নিয়ে এসেছি, আর যখন ভাবছিলাম বৃষ্টিতে ভিজে কাপড় পাল্টাতে যাব, তখন আমার চোখ পড়ে সেই ট্যাক্সি ড্রাইভারের দিকে। সে তার চিন্তায় মগ্ন। ওকে দেখে হঠাৎ ফারহানের কথা আমার মাথায় এলো। তার বিশ্বাসঘাতকতা এবং আমার সাথে করা তার অন্যায়গুলো আমার মনে ঘুরপাক খেতে থাকে। মুসলমানদের প্রতি বিদ্বেষের যে বীজ ফারহান আমার হৃদয়ে বপন করেছিল, তা আজ শক্ত গাছে পরিণত হয়েছে। আমি ভেবেছিলাম এই মুসলিম ছেলের কাছ থেকে ফারহানের প্রতিশোধ নেব। আমি কি করেছিলাম তাও জানতাম না, কিন্তু আমি শুধু আমার ভেতরের ঘৃণার আগুন নেভাতে চেয়েছিলাম। সিরাজ সুদর্শন ছেলে ছিল, তাকে দেখলে যে কোনো মেয়ের মন অসৎ হতে পারে, কিন্তু আমি আবার কোনো মুসলিম ছেলের কাছে প্রতারিত হতে চাইনি। তাই আমি তাকে আমার টার্গেট করার কথা ভেবেছিলাম। আমি নিজেই আমার জামা কাপড় ছিঁড়ে ফেললাম এবং সিরাজকে আমার দিকে মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করলাম। আমি চেয়েছিলাম যে একবার সে আমার দিকে মন দেবে, আর আমি চিৎকার করে আশেপাশের লোকেদের ডাকবো। সে নির্দোষ ছিল, কিন্তু এই মুহূর্তে তার মুখে শুধু ফারহানের মুখ দেখতে পাচ্ছিলাম। সিরাজের চোখ আমার দিকে পড়তেই সে জ্ঞান হারিয়ে ফেলে। সিরাজ ভাবতেও পারেনি যে আমি এভাবে ওর সামনে নিজেকে তুলে ধরব। সে ঘাবড়ে গিয়ে চোখ নামিয়ে রেগে বলল, ম্যাডাম, এটা ভুল।
আর আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আমার সম্মান বিপদে পড়ে। এখন আপনি আমাকে এখান থেকে যেতে দিন, ভালো হয়। সিরাজের কথায় আমার হুঁশ উড়ে গেল। সে কেমন মানুষ, যার সামনে একটি সুন্দরী ও তরুণী এভাবে দাঁড়িয়ে আছে আর সে তার বিশ্বাসের কথা বলছে। আমি সিরাজকে একবার আমার দিকে তাকাতে বললাম। আমি নিশ্চিত ছিলাম যে সে চোখের পলক ফেলতে ভুলে যাবে। তিনি বলতে লাগলেন, একজন অচেনা নারীকে এভাবে দেখা তার চোখে অপরাধ, আর সে কোনো অবস্থাতেই এত বড় অপরাধ করতে চায় না। আমি প্রেমের ভান করতে লাগলাম, কারণ ফারহান আমাকেও এই ফাঁদে ফেলেছে। আমিও ভালোবাসার নামে সব ভুলে গিয়ে নিজের শরীরের চুক্তি করে বসেছিলাম। এখন আমি সিরাজের সাথে একই খেলা খেলতে চেয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমার হুঁশ উড়ে গেল যখন সিরাজ বলল, আমি যদি তার সঙ্গে থাকতে চাই সে তবে আমাকে বিয়ে করতে রাজি, কিন্তু বিয়ে না করা অবস্থায় সে আমার সঙ্গে কোনো অপরাধ করতে পারবে না। সিরাজের মুখ থেকে বিয়ে শব্দটা শুনে আমি চমকে উঠলাম। আমি বিনা সম্পর্কে তার কাছে আমার সব কিছু সমর্পণ করতে তার সামনে দাঁড়ালাম এবং সে আমাকে গ্রহণ করার কথা বলছিল। যদিও ফারহান এমন কিছুই করেনি, সে সহজে আমাকে বিয়ের নামে বোকা বানিয়ে পালিয়ে গিয়েছিল। আমার চোখ থেকে আপনি জল ঝরতে লাগলো। সিরাজ বলেছিল যে সে এখানে 4 বছর ধরে ট্যাক্সি চালায় এবং তার উপার্জনও খুব ভালো। আমি যদি তাকে বিয়ে করতে চাই তবে আমাকে আমার ধর্ম পরিবর্তন করতে হবে, আর তখন সে সুখে আমাকে তার ঘরের সম্মান করে নেবে। সিরাজের দৃষ্টিতে তখনও তির্যক, সে আমার দিকে একবারও তাকায়নি, আর এই কথাটাই আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি আমার জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর সিরাজ তার জায়গা থেকে উঠে আমার গায়ে চাদর দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাকে আমি পৃথিবীর সামনে অপমান করতে চেয়েছিলাম সে আমাকে শ্রদ্ধার চাদর দিয়ে ঢেকে চলে গেল। আমি শুধু বিছানায় পড়ে রইলাম। তার নিস্তেজ চোখ, তার শান্ত আচরণ আর আমাকে বিয়ে করে তার ঘরের সম্মান বাড়াতে চাওয়ার ব্যাপারটা আমার হৃদয়ে এমন একটা জায়গা তৈরি করলো যে আমি নিজের চোখেই নেমে গেলাম। হাতের 5টা আঙুল সমান নয়। আজ আমি এটা খুব ভালো করে বুঝলাম। প্রত্যেক মুসলমান এক নয় এবং প্রত্যেক মানুষ খারাপ নয়। ফারহানের মতো খারাপ মানুষ যদি পৃথিবীতে থাকে তাহলে সিরাজের মতো ভালো মানুষ এই পৃথিবীরই অংশ। সকালের সূর্যোদয়ের সাথে আমি একটি নতুন জীবন শুরু করলাম। জামা কাপড় পাল্টে ঘরের জানালা দিয়ে যেই আমি বাইরে তাকালাম, তারপর আমি প্রায় প্রাণ হারিয়ে ফেললাম, কারণ সিরাজের গাড়িটা বাইরে প্রচণ্ড বৃষ্টিতে পার্ক করা ছিল, আর তার মানে সে সারা রাত গাড়ির ভেতরেই ছিল। আমি সাথে সাথে সিরাজের গাড়ির কাছে ছুটে যাই। তিনি চোখ বন্ধ করে গাড়িতে বসেছিলেন। আমি আয়নার কাছে যেতেই সে তৎক্ষণাৎ গাড়ির পেছনের দরজা খুলে দিল আর বরাবরের মতো চোখ নিচু করে জিজ্ঞেস করতে লাগলো, ম্যাডাম আপনি কোথায় যেতে চান? আজ আমি তার সাথে চোখে চোখ মেলানোর যোগ্য ছিলাম না, তাই আমিও চোখ নামিয়ে জবাব দিলাম, আমাকে এমন কোনো মসজিদে নিয়ে যান যেখানে আমি কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি। আমার কথা শুনে সিরাজের মুখের রং বদলে গেল। হয়তো সে আমাকে বিশ্বাস করেনি। আমি তাকে বলেছিলাম, আমি সেই দিনটি জানতে এবং বুঝতে চাই যা তোমাকে এত শক্তিশালী করে তুলেছিল। এত সুন্দর মেয়েকে দেখেও তুমি সরল পথ থেকে বিচ্যুত হওনি, কোনো ভুল পদক্ষেপও নাওনি। জেনেছি যারা দিনের পথে হাঁটে তারা কখনোই পাপের পথে চলে না, আর যে মুসলমানরা পাপের পথে চলে নিশ্চয়ই তাদের ঈমান দুর্বল। সিরাজের মুখে একটু হাসি ফুটে উঠল। বৃষ্টি শেষ হয়ে গিয়েছিল। একটু চেষ্টার পর সিরাজের গাড়ি স্টার্ট দিল। সে তার গাড়ি মসজিদের দিকে ঘুরিয়ে দিল। আমি দিন ইসলামকে ভালোভাবে জেনে কলমা পড়তে চেয়েছিলাম এবং সিরাজের মতো একজন ভালো মানুষকে আমার জীবনের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু তার আগে সিরাজকে আমার অতীতের একটা কথা বলতে হবে, কারণ এখন মিথ্যা প্রতারণার সুযোগ ছিল না। কখনো কখনো আমরা একই স্কেলে সবাইকে ওজন করি এবং মানুষকে সঠিকভাবে বিচার করতে অক্ষম হয়ে থাকি। প্রতিটি মানুষের চরিত্রের মান আলাদা এবং আমাদের একই মান থেকে দেখা উচিত। আমি সিরাজকে নিজের সম্পর্কে সব বললাম, আর সিরাজ কিছু মনে করলো না, কারণ তার চোখে কলমা পাঠ করে আমি নতুন জন্ম নিয়েছিলাম। সিরাজ এবং আমি বিয়ে করে গাঁটছড়া বেঁধেছিলাম এবং আমরা দুজনেই ভালো জীবন শুরু করেছি। ফারহানের বিশ্বাসঘাতকতা দিয়ে শুরু হওয়া এই যাত্রা শেষ হয়েছিল সিরাজের বিশ্বাসে। ধন্যবাদ বন্ধুরা।